আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ, রাষ্ট্র, অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনাটা, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন, যেটাকে আমরা ভিআইপি আসন বলি, চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসন। এই কোতোয়ালি আসন নিয়ে আজ আমরা কথা বলবো এবং কোতোয়ালি আসনের নাগরিকরা তাদের প্রাপ্যটা তারা বুঝে পাচ্ছে কিনা, তার কী অবস্থা আছে, সেই নাগরিকরা এখন কী অবস্থা আছে, যে তারা যে বলে যে তারা ভিআইপি আসনের নাগরিক, তারা আসলে কতটা ভিআইপি, সেসব প্রশ্নের উত্তর জানার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভিআইপি আসনের সংসদ সদস্য কোতোয়ালি আসনের, যে আসন থেকে এমপি হইলে কিন্তু মন্ত্রিত্ব পাওয়া যেত। খুব চমৎকার একটা আসন, যে আসনের মধ্যে আপনি দেখেন ইতিহাস ঐতিহ্য জড়িত আছে, পুরাতন অনেক ব্যাপার জড়িত আছে এবং ব্যবসায়ের জন্য অন্যতম একটা প্রধানতম কেন্দ্র। এক কথায় চট্টগ্রামকে চিনতে হলে আগে কোতোয়ালিকে চিনতে হবে, এক কথায়। এই এত গুরুত্বপূর্ণ ভিআইপি আসনের এমপি, আপনি অনুভূতি কেমন? ধন্যবাদ। আসলে ধরুন, আসন তো সবগুলাই আসন, জনগণকে নিয়ে একটা নির্দিষ্ট সীমারেখার জনগণকে নিয়ে একটা আসন নির্ধারিত হয়। তো এটা বিএপি আসন বলে এভাবে আলাদা করার কোনো স্কোপ নাই, তবে মানুষ বলে থাকে যে এটা কারণ চট্টগ্রামের মানে প্রাণ কেন্দ্র কোতোয়ালি, তারপর শিক্ষা কেন্দ্র চকবাজার, তারপর বিশেষ করে খাতুনগঞ্জ এবং যে বাকুলিয়া, কর্ণফুলী নদীর তীর গেছে বাকুলিয়া, এগুলো নিয়ে অবশ্যই বিএপি আসন বলে থাকে। তবে বিএপি আসনের যে জনগণ কিন্তু ভিআইপি ভাবে জেলা নাই। প্রশাসক বসেন, জেলা বিভাগীয় কমিশনার বসেন, একটা আদালত আছে, সবচেয়ে বড় আদালত, পুলিশ কমিশনার বসেন, আদালত ভবন, কারাগার, তারপর সবকিছু তো মানে সেখানে এক কথায় আপনার এই যে চট্টগ্রামকে চিনতে হলে এই আসনটাকে চিনলেই চট্টগ্রাম চিনে যায়, পরিচিত হয়ে যায়। তো এই আসনে বিএনপি আসনে এমপি, আপনি অনুভূতি মানে এনজয়টা কেমন করছেন? আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ইলেকশনের পরে আমার অনুভূতি কি, আসলে ওই রকম কোনো অনুভূতি নেই। আমি যেরকম ছিলাম ওই রকমই আছি, আমার ভিতরে স্পেশাল কোনো অনুভূতি কাজ করছে না। তবে হ্যাঁ, দায়িত্ববোধ কাজ করছে। দায়িত্ববোধটা হচ্ছে যে মানুষ একটা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে একটা রায় দিয়েছে, মানুষের নিজেদের মানে কিছু স্বপ্ন আছে, কিছু আকাঙ্ক্ষা আছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে, সে স্বপ্ন বাস্তবায়নে কিছু দায়িত্ববোধ আমার মাথায় আছে, যেটা আমার করতে হবে, এরকম। কিন্তু অন্য কোনো অনুভূতি অথবা কোনো যেহেতু আবু সুফিয়ান ভাই, যেহেতু একটা গুরুত্বপূর্ণ আসন এই আসনের নাগরিকরা চাওয়া পাওয়া একটু বেশি থাকে, সে কারণে যারা জনপ্রতিনিধি থাকে তাদের একটা চাপও একটু বেশি থাকে। সেই জায়গা থেকে আমি কিছু সমস্যা, আসলে এই অঞ্চলের সমস্যা কিছু দেখা যায়, যেই সব সমস্যা সমাধান করলেই চট্টগ্রাম পুরোটা সমাধান হয়ে যায়। আমি প্রথমে আসি একটু যানজট নিয়ে। এই যানজটটা কিন্তু এই আপনার আসনে খুব বেশিটা দেখা যায় এবং এই যানজট নিরসন কল্পে আপনি এখন নতুন করে, পূর্বেটা আমরা শুনতে চাইবো না, আপনি দায়িত্ব নিয়েছেন এই এলাকার দেখভালও আপনিই করবেন, এখন যানজট নিয়ে আপনার স্টাডিটুকু কি করবেন আপনি? ধরেন, যানজটটা একটা সময় মনে হতো যে রাস্তার সংখ্যা বৃদ্ধি হলে হয়তো যানজট কমবে, কিন্তু এখন তো স্মার্ট যে ট্রাফিক সিস্টেমের কথা চিন্তা ভাবনা করছে, যে পৃথিবী অনেক আগে এগিয়ে যাচ্ছে, তো এখন যে নতুনভাবে চিন্তাভাবনা চলতেছে কীভাবে যানজটকে নিরসন করা যায়। বিভিন্ন বিশ্বের উন্নত দেশে এরা করেছে বিভিন্ন স্মার্ট কর্মসূচি নিয়ে। তো আমরা মনে করি শুধু রাস্তার প্রশস্ততা বাড়িয়ে অথবা ওভারব্রিজ করে, ফ্লাইওভার করে এটা যানজট নিরসন সম্ভব না। এটার জন্য একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার এবং সে লক্ষ্যে সিটি কর্পোরেশন এবং যারা পুলিশ প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ চলছে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি মানুষকে একটা স্বস্তির যাত্রা আমরা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। একটা নাগরিক যে নগরে নাগরিকদের স্বাচ্ছন্দ্যময় একটা জীবন মানে নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। ইনশাআল্লাহ সেটা
জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং বাস্তবায়ন এবং কাজ এই করব। যানজটটি কিন্তু অন্যতম বড় সমস্যা কিন্তু এই আপনার আসনে এবং ছোটো ছোটো অনেকগুলো রাস্তা আপনার এই আসনে আছে, যেটা পুরাতন রাস্তা আছে, সেই জায়গায় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বা এখানে তো পুলিশ প্রশাসনের বেশ ভালো কাজ করছে, বাট আপনার নেতৃত্ব করবে যারা যারা স্টেক হোল্ডার আছে এই যানজট নিরসন কল্পে কাজ করার জন্য, তাদের সাথে আপনার কাজকর্ম কেমন চলছে, আসলে তাদের সাথে পরিকল্পনা নিয়ে কাজ করছে কিনা আপনি? শুনেন, এখানে ধরেন এটার প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা সংস্থা, আলাদা ভাবে কাজ করে। এখানে কিন্তু সংসদ সদস্যের কাজ কিন্তু এই যে যানজট নিরসন অথবা এই জাতীয় কাজ না, সংসদ সদস্যের কাজটা কিন্তু আইন প্রণয়ন পার্লামেন্টে। তারপর মানুষ প্রত্যাশা করে, এই যে এলাকার মানুষ প্রত্যাশা করে, যারা ভোট দিচ্ছে তারা প্রত্যাশা করে যে আমাদের প্রতিনিধি আমাদের জন্য এটা করবে। তো এটা যেহেতু ওই মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে, মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে ধরেন আমরা সকল সংস্থাকে সমন্বয় করে কীভাবে স্বাচ্ছন্দ্যময় জীবন মানুষের জন্য নিশ্চিত করে দেয়, সেই লক্ষ্যে কাজ করবো। আর আপনার সমস্যার কথা বলছেন, এই যে চেরাগের নিচে প্রদীপের নিচে অন্ধকার, এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ মানে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে মানে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট বলা যায় মানে মেডিকেল চিকিৎসা ব্যবস্থা। প্রায় 4.5 কোটি মানুষ এখান থেকে সেবা নিয়ে থাকে প্রতিদিন। বাট এই যে চেরাগের প্রদীপের নিচে অন্ধকার, আমার 9 আসনের লোকজন ওই সেবাটা পাচ্ছে না। তারপর জেনারেল হসপিটাল চিরঙ্গের আরেকটা অন্যতম বড় হাসপাতাল, এখানে বিভিন্ন সমস্যা জড়িত। মানুষের ধরেন মৌলিক যে যে ডিমান্ড অথবা মানুষের একজন নাগরিকের যে শিক্ষা, স্বাস্থ্য, অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যেটা মৌলিক, যেটা মানুষের নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারগুলো আমাদের নিশ্চয়তা বিধান করা। আপনার ওই যে চমৎকার একটা প্রশ্ন যে আপনি একটু কথা বলেছেন, আইন প্রণয়ন দেশের স্বার্থে করেন, আপনাকে ভোট দিয়েছি যে দানের শীষ প্রতীককে, আবু সুফিয়ান ভাইকে ভোট দিয়েছে, সে তো নাগরিক যে সমস্যাগুলো তাকে আপনাকে তো উপস্থাপন করবেই, আপনি এগুলো নিয়ে স্টাডি করবেন। পাশাপাশি আরেকটি সমস্যা নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আপনার এলাকাটার সরু রাস্তার সংখ্যা বেশি, পুরাতন রাস্তার সংখ্যা বেশি, যেহেতু একদম পুরাতন আসন বলা হয় এই আসনটাকে, সেহেতু ড্রেনেজ সিস্টেমটাও একটু অনেক পুরাতন। এখানে জলাবদ্ধতা যদি হয়, সামনেই বর্ষা মৌসুম হইলে কিন্তু সবচেয়ে আঘাত কিন্তু আপনার আসনই আসবে। আসলে এই আপনার নগরের তো ভিআইপি মনে করি, বাট তাদের একটা অনেক কষ্ট হচ্ছে জলাবদ্ধতা। তো এই কষ্টটি আসলে আবু সুফিয়ান আপনি কি সমাধান করতে পারবেন আপনার জলাবদ্ধতা? এটা তো শুধু আমার নয় আসন না, চট্টগ্রামের একটি আঘাতটা কিন্তু আপনার আসনে অনেক চট্টগ্রামের একটি অন্যতম মানুষের দুঃখ এবং সমস্যা। তো এটা আসার বিষয়টা হচ্ছে এই যে বিভিন্ন খাল খনন, রিটেনিং ওয়াল দিয়ে যেভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে কর্মটা হয়েছে, সিটি কর্পোরেশন যেভাবে উদ্যোগ নিয়েছে, এখন আমরা গত বছর দেখেছি অন্তত 60% জলাবদ্ধতা মুক্ত হয়েছে। তো আমরা আশা করি এই বর্ষায় হয়তো এটা 80% আমরা জলাবদ্ধতা 80% আমরা জলাবদ্ধতা মুক্ত পরিস্থিতি পাবো বলে প্রত্যাশা করি। কারণ ইতিমধ্যে বিভিন্ন খাল পরিষ্কার করা, খাল কোনোভাবে খনন করা এবং বিভিন্ন যে স্লুইস গেট, এই বিভিন্ন কর্মসূচি, খাল খনন কর্মসূচি চলছে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। হ্যাঁ, এটা এই যার মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাতে জলাবদ্ধতা মানে জল আবদ্ধ হয়ে যাওয়া। এই যে খাল খনন যেগুলো যদি স্মুথলি পানিগুলো যদি চলে যেতে পারে, তাহলে জলাবদ্ধতা তো অনেকাংশে কমে যায়। যেহেতু নাগরিক সমস্যাদের মধ্যে অন্যতম একটা সমস্যা, সেহেতু আপনি এটার জন্য আলাদা আপনার আসনে জনগণের জন্য আপনি আলাদা করে দেখভাল করছেন কি? আলাদা করে জনপ্রতিনিধিত্ব এমপি করতে পারবে কি সকল সংস্থাকে সমন্বয় করে সমন্বিত কর্মসূচিতে সহায়তা করতে পারবে। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, কিন্তু মানুষ মনে করে যে আমরা ভোট দিয়েছি আমাদের প্রতিনিধি এটা করবে, উনি করবে। তো আমরা সেই কারণে তো বললাম যে জনপ্রতিনিধির চাপও বেশি থাকে। মানুষের সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের কর্মটা আমাদের চলবে ইনশাআল্লাহ। আমরা মানুষকে একটা স্টেক হোল্ডার আছে, যেমন কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, মাননীয় মেয়র তো অনেক ভালো কাজ করেছেন, যার পরিপ্রেক্ষিতে গত এই যে বর্ষা মৌসুমে অনেকাংশে আমরা লাঘবে চলে আসলাম, অনেক 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 আমরা কমে আসছে। সেই জায়গা থেকে যারা স্টেক হোল্ডার আছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা, এগুলো সবার সাথে, পানি উন্নয়ন সবার সাথে আপনারা সংযোগ স্থাপন করছেন কিনা বা তাদেরকে তাগাদা দিচ্ছেন কিনা? না, এগুলো চাপে তো তাদেরকে আপনারাই রাখবেন। এগুলো কাজ চলতেছে। চট্টগ্রাম শহরের মধ্যে 4টি আসন, আর আপনার আসনে কিন্তু গুরুত্বপূর্ণ 14টি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 14টি ওয়ার্ড আছে, কিন্তু সেই 14টি কিন্তু গুরুত্বপূর্ণ।
এবং এই 14টি ওয়ার্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা চলে আসে, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতিমূলক কিছু কথা চলে আসে, যেমন কিশোর গ্যাং এই 14টি ওয়ার্ডের খুব বেশি দেখা যায়, চাঁদাবাজ সন্ত্রাসটা খুব বেশি দেখা যায়। আমি মাদকেরটা পরে আসতেছি, আমি এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড আমরা আর দেখবো কিনা। আচ্ছা, আমরা মনে করেন একটা এই যে একটা আপনি খুব সমাজের অ্যালার্মিং এবং বার্নিং একটা ইস্যু নিয়ে আপনি কথা বলেছেন, কিশোর গ্যাং। এই যে আমরা কিশোর গ্যাং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আমরা যদি দায়িত্ব শেষ করি, আমাদের দায়িত্ব কিন্তু পালন করা হবে না। এই কিশোরটা কারা? আমার ছেলে, আমার মেয়ে, এটা আগামীর ভবিষ্যৎ প্রজন্ম। এটাকে যদি আমরা সঠিক আমাদেরই সন্তান। হ্যাঁ, এটা যদি আপনার সন্তান, এগুলোকে যদি আমরা আদর দিয়ে, শাসন দিয়ে, আমরা যদি সমাজের মানে দায়িত্ববোধের জায়গা দিয়ে তাদেরকে যদি আমরা সুপথে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের জন্য খুব একটা মানে অশনি সংকেত আমাদের কাজে। আমি মনে করি যে কিশোর গ্যাং এটাকে শুধু মানে পুলিশি ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে কাজ করতে হবে, এবং মা বাবা যারা, আমরা গার্ডিয়ান যারা, অভিভাবক যারা আছে, তাদেরকেও কি দায়িত্বশীলতার সাথে ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, রাতে বাইরে থাকে কিনা, লেখাপড়ায় মনোযোগী হচ্ছে কিনা, এগুলো কিন্তু অভিভাবকদের কিছু দায়িত্ব আছে। কাজে আমরা কিন্তু কিশোর গ্যাং এটাকে মানে কঠোর হস্তে প্রশাসনিক দমন দিয়ে এটা কিন্তু সমাধান হবে না। কিশোর গ্যাংয়ের সাথে মাদক এটা অঙ্গাঙ্গে জড়িত হয়ে গেছে। মাদক একটা বাংলাদেশের একটা সময় এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই 14টি ওয়ার্ড, যে 14টি ওয়ার্ড নিয়ে আমরা একটু কথা বলছি, সেই 14টি ওয়ার্ডে কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজ প্রতিনিয়ত আমরা দেখতে পেয়েছিলাম খুব বেশি আকারে। এখনও পর্যন্ত সেটার অবস্থান এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং যততত্র চাঁদাবাজির স্থান আমরা দেখতে পাই, এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমরা সহিংসতা দেখতে পাচ্ছি। এইসব আসলে শক্ত হাতে তো দমন করা প্রয়োজন। শোনো, এই যে পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজি অথবা এই যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, এগুলো যে পরিস্থিতি, আমরা যে নির্বাচন পরিবেশনে খুব বেশি ডেভেলপ হয়েছে এটা আমি দাবি করি না, তবে এটা ডেভেলপ করতে হবে, এটা নিয়ন্ত্রণে আনতে হবে, এটার কোনো বিকল্প নাই। মানুষ যারা ভোটার, যারা নাগরিক, তারা কিন্তু তাদের প্রাথমিক প্রত্যাশা হচ্ছে এইগুলো থেকে মুক্তি। এটা মনে করেন আমি নির্বাচনী কর্মকাণ্ডের প্রচারণা আমি বলেছিলাম যে রাস্তাঘাট দিতে পারি, স্কুল দিতে পারি কিনা, অথবা হাসপাতাল করতে পারি না পারি, এই যে মানুষকে স্বাভাবিক জীবন দেওয়ার জন্য সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এলাকা করব, এটা আমার কমিটমেন্ট। এবং এটা আমি বলতে চাই চট্টগ্রামের এই 9 আসনে এটা ইনশাল্লাহ আপনারা দেখবেন, এটা ইনশাল্লাহ এটা আমরা খুব শীঘ্রই দেখতে চাই ইনশাল্লাহ দেখবেন। কক্সবাজার, চট্টগ্রাম মানে পুরো বাংলাদেশে মাদক বিস্তার করার জন্য যে রাস্তাটা প্রয়োজন, সেই রাস্তা কিন্তু আপনার উপর দিয়ে। আমি একটু জানতে চাই, সেই রাস্তা দিয়ে, যেহেতু আপনার উপর দিয়ে রাস্তাটি, সেই জায়গায় আপনার এই 14টি ওয়ার্ডে কিন্তু মাদকের অহরহ একটা অবস্থান আমরা দেখতে পাই। সেই জায়গায় মাদক নির্মূলে সরকার তো জিরো টলারেন্স, মাদক একটা যুদ্ধ ঘোষণা করা হলো সরকার থেকে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই কথাটা বলে আসছেন। সেই জায়গায় মাদকটা একেবারে শূন্যের কোটায় নিয়ে আসার জন্য আবু সুফিয়ানের কৌশল কি? কৌশলটা হবে, আমি প্রশাসনের সাথে ইতিমধ্যে কথা বলেছি, কৌশলটা শুধু আপনি গ্রেপ্তার করলেন, মাদক উদ্ধার করলেন, এটা দিয়ে আপনার হবে না। আপনার করতে হবে এটা সামাজিক আন্দোলনের রূপ নিতে হবে। এখানে মনে করে সমাজে কারা মাদক ব্যবহার করে, কারা মাদক ব্যবসা করে, এটা সমাজের সবাই জানে। কাজে এখানে সমাজে বিভিন্ন পেশার লোকজনকে সমন্বয় করে প্রশাসনকে এটা মাদক বিরোধী একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নাইলে মনে করেন শুধু আপনি গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে, এখন জেলে আমি যেটা আমাদের কাছে আছে, খবর আছে 80% উপরে শুধু মাদক মামলার আসামি কারাগারগুলোতে। তো এটা আবার যাচ্ছে, আবার বেরিয়ে আসতেছে, আবার নতুন উদ্যমে তারা এই ব্যবসায় ঝাঁপিয়ে পড়ছে। তো এটা সামাজিক আন্দোলন যদি আমরা রূপ দিতে না পারি, তাহলে এই ভয়ঙ্কর মাদকের থাবা থেকে আমাদের যুব সমাজকে মুক্ত করা সম্ভব হবে না। আসলে এই মাদকের সাথে, মাদক ব্যবসার সাথে, মাদক সেবনকারীদের সাথে, এক কথায় মাদকের সাথে, এই ব্যাপারটার সাথে
প্রশাসন, পুলিশ প্রশাসন খুব অঙ্গাঙ্গভাবে জড়িত থাকে, যার কারণে এটা কিন্তু চলাচলই। সে জায়গায় আপনি পুলিশ প্রশাসনকে আপনার কঠোর মানে নিয়ন্ত্রণের মধ্যে মানে কঠোর নির্দেশনা আপনি দিচ্ছেন কিনা? এটা আমি শুধু প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। প্রশাসনে মনে করো ভালো আছে খারাপ আছে, আমি রাজনীতি করি, আমাদের এখানে ভালো আছে খারাপ আছে, জনগণের মধ্যে আপনি বিভিন্ন পেশার মধ্যে ভালো খারাপের সমন্বয় মনে করেন আছে। তো প্রশাসনে কিছু অসাধু আছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ, এটা আমরা সবাই দেখতেছি। কাজে শুধু প্রশাসনের উপর দায় চাপিয়ে দিয়ে প্রশাসনকে দোষারোপ করে আমরা দায়মুক্ত হতে পারবো না। আমাদের এটা এই যে মাদকের ভয়াল তাবা থেকে সমাজকে মুক্ত করার জন্য আমাদের সমন্বিত পদক্ষেপ আমাদের নিতে হবে। এখানে প্রশাসনের দায়িত্বটা অবশ্যই বেশি আছে, সাথে সাথে আমরা কিন্তু আপনাদের পক্ষ থেকে যদি সংসদ সদস্যদের পক্ষ থেকে যখন চাপ প্রয়োগ হয় প্রশাসনের উপরে, এটা যখন একটা তখন তারা কিন্তু আরো ভালো ভালো কাজ উপহার দেয়। অবশ্যই এটা ঠিক বলেছেন। তো এটা প্রশাসনের উপর আমাদের সেই চাপ এটা থাকবে, সাথে সাথে আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে সামাজিকভাবে। প্রায় 4.5 কোটি জনগণ যেখান থেকে স্বাস্থ্য সেবা নিয়ে থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আসলে এটা খুবই ভঙ্গুর অবস্থা। এখন 500 বেডের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে, অথচ 3,500 4,000 রোগী প্রতিনিয়ত ভর্তি। তো এটা মানে উন্নয়নের জন্য অনেকভাবে গল্প শোনাইছে মানে নাগরিকদের। এখন আপনি কি গল্প শোনাচ্ছেন, এখন আপনি কি করবেন সেটা একটু বলেন প্লিজ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে UGC অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে UGC অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোর পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোর পাস্তা। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোর ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ মিঠাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোর ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোর ফ্রুটেক্স। আমার 2টা মেডিকেল মানে আমার 2টা হাসপাতাল আমার নির্বাচন এলাকায় বড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং যেখানে সিভিল সার্জন বসে, জেনারেল হসপিটাল। এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় চট্টগ্রাম কৃতি সন্তান
জনাব অর্থ পরিকল্পনা করে আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেবের সাথে কথা হয়েছে, আমরা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন এই যে আমি অলরেডি ভিজিট করেছি ইতিমধ্যে দুনো প্রতিষ্ঠান এবং সেখানে তাদের সাথে বলে তাদের সমস্যাগুলো আমি নিয়েছি এবং নিয়ে এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা সাবমিট করেছি। ইনশাআল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি এই যে মনে করেন চট্টগ্রাম মেডিকেলের বাথরুমগুলো অবস্থা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। আমরা গত সপ্তাহে আমাদের গণপূর্তকে 15 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এগুলো তড়িৎ জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য। আমি জেনারেল হাসপাতালে গিয়েছিলাম গত কয়েকদিন আগে, সেখানে ডায়ালিসিস সিস্টেম ছিল না। আমি একজন ব্যবসায়ীকে রিকোয়েস্ট করে সেখানে ডায়ালিসিস ওনার ব্যক্তিগত উদ্যোগে অলরেডি বসানো হচ্ছে, কয়েকদিনের মধ্যে আমরা এটা ইনশাআল্লাহ উদ্বোধন করব। তো আমাদের প্রচেষ্টা আছে এবং নাগরিকদেরও আমি দেখছি সহযোগিতা আছে। এখন আমরা আবার চেষ্টা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে এই যে ইয়াগুলা বিভিন্ন ওয়ার্ডগুলো পরিচ্ছন্ন এবং বিশেষ বাথরুমগুলো স্বাস্থ্যসম্মত রাখার জন্য বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন মনে করেন বড় বড় ব্যবসায়িক গ্রুপকে মানে দেওয়া যায় কিনা, তারা তাদের খরচে তাদের দায়িত্বে এগুলো করবে। এরকম আমরা কিছু ব্যবসায়িক গ্রুপের সাথে কথা বলেছি, তারা ইন্টারেস্ট দেখিয়েছে। এটা আমরা তো এদিকেও যেতে পারি ইনশাআল্লাহ। এখন পরিস্থিতিটা যাতে উন্নত হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। আপনার আসনে কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনার আসনে, সকল শিক্ষা প্রতিষ্ঠান আমার আসনে, বাট আমার আসনে লোকজন ভর্তির জন্য দুয়ারে ঘুরতেছে, মানে ভর্তি হতে পারতেছে না। এটা মারাত্মক সমস্যা, কিন্তু এটা কিন্তু মারাত্মক সমস্যা। সকল শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম নয়, বাট এখানের লোকজন মানে নিয়ে ঘুরতেছে। এটা আমি আমার নির্বাচন প্রচারণায় বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলবো, সেই প্রচেষ্টা আমাদের আছে এবং ইতিমধ্যে আমরা এই লক্ষ্যে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। যেহেতু বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আপনার আসনে এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার আসনে, স্কুল থেকে শুরু করে কলেজ সব কিছু আপনার আওতায় আছেন, আপনার এই আসনের মধ্যে আছেন। এই অবকাঠামো উন্নয়ন এবং এইসব শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করবে আপনার শক্ত এখন কৌশল কি হচ্ছে, বা এটা আসলে শিক্ষাটাকে তো জাতির একটা মেরুদণ্ড বলা হয়, তো এই মেরুদণ্ডটাকে আপনি কতটুকু স্ট্রং করতে চাচ্ছেন? ধরেন এই আমার আসনে যে প্রতিষ্ঠানগুলো আছে এটা দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে অলরেডি শিক্ষার মান নিয়ে মনে করেন প্রশ্ন তোলার মতো অবস্থানে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আল্লাহর মধ্যে মানের দিক দিয়ে মোটামুটি অনেক এগিয়ে আছে। তারপরে এটাকে আরও মানসম্মত করতে হবে এবং আরও মানে ছাত্রছাত্রীদের মধ্যে মানে আরও শিক্ষা সচেতনতা সৃষ্টি করতে হবে, আমার গার্ডিয়ানদের মধ্যে শিক্ষা সচেতনতা সৃষ্টি করতে হবে, শিক্ষকদেরকে আরও দায়িত্ববান হতে হবে। কারণ ভালো ছাত্র শুধু একজন মানে ভালো রেজাল্ট করলে তো ভালো ছাত্র না, তাকে ভালো মানুষ হিসেবে, ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কিন্তু দায়িত্ব আছে। তো আমরা অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আছে, আমি নাম ধরতে পারি, অনেকগুলো আছে। তো আমরা আরও মানসম্মত শিক্ষার প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই, যাতে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অরাজনৈতিকভাবে বা সহিংসতামূলক কাজ না হয়, সেটার জন্য কি দৃষ্টি রাখবেন কিনা? অবশ্যই অরাজনৈতিক আর সহিংসতা, রাজনীতির সাথে সহিংসতা গুলিয়ে ফেলে হবে না। এটা মনে করেন সহিংসতার সাথে শিক্ষাও যাচ্ছে, আমরা দেশটা পরিচালনা করে দেশটা চালাই কিন্তু রাজনীতিবিদরা। এই যে আমরা এখানে দেশ পরিচালনার জন্য এখান থেকে যোগ্য নেতৃত্ব আমাদেরকে তৈরি করতে হবে। আমরা একদম রাজনীতিকে দূরে সরিয়ে রাখলে আমরা ভবিষ্যতে দেশটা চালাবে কে? এটা কিন্তু আমরা রাজনীতির সাথে সহিংসতা এটাকে আমরা গুলিয়ে ফেলি। তো এটা রাজনীতি একটা রাজার নীতি, এটা সবাই যার নীতি নিয়ে কাজ করবে, একটা সুন্দর পরিবেশ থাকবে। আমরা সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। কাজে সহিংসতা, রাজনীতি থেকে সহিংসতাকে আমরা দূরে সরিয়ে দিতে চাই। আমি এই কারণে একটু প্রশ্ন করেছিলাম, আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, আবার ছাত্র সংগঠনের মধ্যে সহিংসতা কিন্তু ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায়। তো সেই কারণে একটা শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর একটা পরিবেশ নিয়ে আসার জন্য রাজনীতির নামে সহিংসতা মেনে নেওয়া যাবে না, বাট সহাবস্থান এবং যার মত তারা প্রয়োগ করবে, এটা মানে স্বাধীন মতামত প্রকাশের স্থান সবাই থাকতে হবে। দেখবেন যে এটা যদি হয়, এটা রাজনীতিতে সহাবস্থান এবং সহমত
এটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সহিংসতা অটোমেটিক্যালি সহিংস মানুষ কখন হয়, যখন তা যুক্তি দিয়ে পারে না তখন তা সহিংসতার পথ বেছে নেয়। আমরা চাই যুক্তি, শানিত যুক্তি হোক। আমরা পার্লামেন্টেও আমরা বলছি, আমাদের পক্ষতে বলা হচ্ছে যে একটা সুন্দর পরিবেশ, এখানে যুক্তি তর্কের মাধ্যমে মানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। কারণ একজন কথা বলবে, আমি যদি শোনার মানসিকতা আমার না থাকে, আমি বলবো যাতে আপনার শোনার মানসিকতা না থাকে, তাহলে তো সেখানে সুন্দর পরিবেশ থাকবে না। শুনতে হবে। এতক্ষণ কথা বলেছে সমস্যা নিয়ে, এখন একটু সম্ভাবনা নিয়ে কথা বলি। চট্টগ্রামের হাট বলা হয় এই কোতোয়ালি আসনকে, এটা কি সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন আসলে এই জায়গার সম্ভাবনা কি হইতে পারে পদক্ষেপ? শোনেন, আমরা তো আশা নিয়েই আমরা বেঁচে আছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাসযোগ্য দেশ আমরা রেখে যেতে চাই। আমরা তো মনে করেন প্রথম সংসদ আমরা তো বার্ধক্যের কাছাকাছি, তো আমরা সেই লক্ষ্যে আমরা আমাদের কাজগুলো আমরা করছি। এবং এই যে সম্ভাবনার কথা যেটা বলছেন, এখানে আমি মনে করেন চট্টগ্রাম 9-এ বিশেষ করে বাকুড়িয়া একটা হাসপাতাল নাই, মানসম্মত একটা হাসপাতালের অভাব রয়েছে, সেটা করার টার্গেট আছে। তারপরে কোতোয়ালিতে আরও কিছু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলা গড়ে তুলতে হবে। এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রামের মধ্যে, আপনি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনার চোখে এই আসনটাকে ঘিরে? আমরা তো শুধু চট্টগ্রাম নয়, আমরা একটা সম্ভাবনার বাংলাদেশকে নিয়ে কাজ করছি। আমরা একটা মানুষের, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ, একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশ আমরা রেখে যেতে চাই। এখন চট্টগ্রাম 9 নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। এখানে প্রথম যে কাজটা আমি মনে করি যে মানুষকে নিয়ে তো আমাদের সব কিছু, এই যে এখানে যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, তেমনিভাবে কিছু সমাজে যে বস্তি এলাকায় এমন কিছু মানুষ দরিদ্র সীমা নিচে বসবাস করে, যাদের স্বাস্থ্য ও শিক্ষা এবং বাসস্থানের ক্ষেত্রেও বাসস্থান, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ মানুষের জীবন মানের যদি উন্নয়ন ঘটাতে আমরা না পারি, মানুষের যে উন্নত জীবন যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে সকল উন্নয়ন বলেন আর ওগুলো বৃথা। এখানে মনে করেন বিশেষ করে যে বস্তি এলাকা, বাকুলিয়া যে বস্তি এলাকা, 19 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য কিছু জায়গায় যেগুলো আছে, এখানে যে নাগরিকরা কিছু মানুষের অবস্থা খুব মানবেতর জীবনযাপন তারা করে, তাদের যে বাসস্থানের পরিবেশ, তাদের স্বাস্থ্য, এটা খুবই মানবেতর অবস্থা আছে। এগুলো আমরা যখন নির্বাচনী প্রচারণায় গিয়ে এটা দেখে আসলে নিজের কাছে খারাপ হচ্ছে, আমরা কী রাজনীতি করি। তাহলে এদের সামগ্রিক উন্নয়ন যদি আমরা তাদের স্বাস্থ্য বলেন, তাদের বাসস্থান, তাদের যদি সামগ্রিক উন্নয়ন ঘটাতে না পারি, তাহলে আদার উন্নয়ন কিন্তু কোনো কাজে আসবে না। সেজন্য আমি তাদের সন্তানের স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, তাদের বাসস্থানের পরিবেশ আছে, এগুলোর জন্য আমরা একটু আলাদাভাবে পরিকল্পনা নিয়ে কাজ করব। আর মনে করেন একটা উন্নত একটা যদি আমি এই যে চট্টগ্রাম নয়, এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, এটা বরং চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ একটা মূল স্পট। এইটাকে যদি আমরা মানে একটা হিসাবে, মডেল হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে দেখবেন চট্টগ্রামে কিন্তু রঙিন হবে, পুরো বাংলাদেশে রঙিন হবে। কাজে আমাদের পরিকল্পনা আছে যা মানুষকে নিয়ে, তো আমাদের রাজনীতি বলেন, আমাদের সব কিছু তো মানুষকে ঘিরে। কাজে মানুষের যদি স্বাচ্ছন্দ্য জীবন আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে এটা আমাদের সবকিছু আমাদের বিচার। এক্ষেত্রে কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনার চোখে এই আসনটাকে? সম্ভাবনাটা হচ্ছে যে আমি আপনাকে যেটা বলছিলাম, যে বিশেষ করে বস্তি এলাকায় আমাদের মায়েদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের সন্তানদের স্বাস্থ্য, শিক্ষা, এগুলো যদি আমরা উন্নয়ন ঘটাতে পারি, এগুলো যদি পরিবর্তন করতে পারি, দক্ষ মানব সম্পদ রূপান্তর করা যায়, এগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, দক্ষ মানব সম্পদ আছেই, যেটা আমাদের বর্তমান বা আগামীর বাংলাদেশের জন্য এটা একটা মনে করেন গুরুত্বপূর্ণ হবে, যে মানব এটা মানব শক্তিকে মানব সম্পদে পরিণত করার ক্ষেত্রে আমাদের কাজ তো আছেই। কিন্তু এই যে সম্ভাবনার ক্ষেত্রটা হচ্ছে মনে করেন এই যে কোতোয়ালি, এটা একটা চকবাজার হচ্ছে শিক্ষা কেন্দ্র,
তারপর আমরা কোতোয়ালি, যে খাতুনগঞ্জ, চাকতাই, ব্যবসায়িক বাজার, কেন্দ্র। ব্যবসায়িক কেন্দ্র, আর যে বৃহত্তর বাকলিয়া, এখানেও একটা মানে এটা ঐতিহ্যগতভাবে মানে বিভিন্ন মানুষের বসবাস। তা আমরা মানে যে খাতুনগঞ্জ যে একসময় যে ব্যবসা মানে সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র ছিল খাতুনগঞ্জ, এটা আজকে বিভিন্ন কারণে মানে এটা আজকে মানে ম্রিয়মান, যে খাতুনগঞ্জের সেই জৌলুস নাই, এটা ব্যবসা হারিয়ে বাণিজ্য যাচ্ছে। চট্টগ্রাম সেই জৌলুস হারিয়ে গেছে। আমরা যে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যে একটা ওজন স্কেল, যেটার কারণে আজকে মানে চট্টগ্রাম ব্যবসায়ীরা কোথায় খুবই- অনেক দূরে দারোগার হাট। এইটা মনে করে খুবই তারা এটা নিয়ে এটা নিয়ে খুব সমস্যার মধ্যে অনেক যাচ্ছে অনেক তারা। অনেক জায়গায় তারা এটা নিয়ে দেন দরবার করেছে, কিন্তু সেই ওজন স্কেল এটা কোনো প্রত্যাহার হয় নাই। যে ওজন স্কেলের কারণে 13 টনের অধিক কোনো যান বা মাল নিয়ে যেতে পারে না, যার কারণে মানে ব্যবসা বাণিজ্যে মানে একটি নেতিবাচক প্রভাব পড়ছে। তা আমরা ওভারঅল মনে করেন এই যে চট্টগ্রাম নয়ের যে ব্যবসা বাণিজ্য বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, আমরা পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই এবং এই লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করব। একটা সম্ভাবনাময় যে বাংলাদেশের জন্য আমরা আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে নতুন একটা বাংলাদেশের জন্য, সে বাংলাদেশের মনে করেন একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র চট্টগ্রাম 9 আসনকে আমরা করতে চাই। এই একটু সর্বশেষ প্রশ্ন করতে চাই, এই আসনে যদি 5 বছর পর আপনি একজন নাগরিক হিসেবে যখন আপনি প্রবেশ করবেন, তখন কেমনতর এই আসন দেখতে যেতে বা দেখতে চান? এক কথায় আপনার এই 5 বছর পর নাগরিকরা বা আপনি নিজে নাগরিক, কীভাবে আপনি এই আসনটাকে দেখতে চান? আমি আমার 5 বছর পরে আমার যে স্বপ্ন, সেখানে আমি 5 বছর পরে দেখতে চাই সেখানে কোনো অশিক্ষিত সবাই শিক্ষিত হবে, সেখানে প্রত্যেকটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, প্রত্যেকটা সন্তানের অনাগত যে সন্তানের তার শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষ যানজট মুক্ত পরিবেশে একটা সুন্দর পরিবেশে মানুষ স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাস করবে। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে সকলকে নিয়ে আমরা কাজ করে যেতে এবং ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি জনাব আবু সুফিয়ান আপনি গুরুত্বপূর্ণ আসনের সম্মানিত সংসদ সদস্য, খুবই ব্যস্ত থাকেন এবং রাজনৈতিক পরিমণ্ডলে কিন্তু আপনি ভালো কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত, এবং তৃণমূল থেকে আপনার রাজনীতির পথ চলা। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি আজ আমরা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন, চট্টগ্রামের হাট বলা হয় এবং ভিআইপি আসন বলা হয়, চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনের সমস্যা নিয়ে কথা বলেছি, সম্ভাবনা নিয়ে কথা বলেছি। আগামী 5 বছর পর মাননীয় সংসদ সদস্য কেমনতর সাংসদ হিসেবে এবং কেমনতর আসন হিসেবে রূপান্তর করতে চায় তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করি, স্বপ্নের কথা শুনেছি এবং তার পথ চলা নিয়ে কথা বলেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট।
আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশুয়ান লাচ্চা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশুয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশুয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশুয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশুয়ান নুডলস, মমস ম্যাজিক।